ফারাজ সিফাতের পিঠে ভরসার হাত রাখল। বড় ভাইয়ের মতো প্রশান্তির হাসি টেনে সে খুব স্বাভাবিক স্বরে সান্ত্বনা দিয়ে বলল, আরে ব্যাপার না, ছোটরাই তো ভুল করবে, তাই বলে কি সেটা মনে ধরে রাখতে হয়? কিচ্ছু হয়নি, ওসব ভুলে যা, একদম চিল থাক। পরীক্ষার হল থেকে বের হতেই যেন একদলা তাজা বাতাস শরীরে এসে লাগলো। করিডোরে রুশদির দেখা হয়ে গেল তিথির সাথে। দুজনের সিট আলাদা রুমে পড়েছে। দেখা হতেই দুজনের সে চেনা আড্ডা শুরু হলো। পরীক্ষার প্রশ্ন কেমন ছিল, কোন অঙ্কটা মেলাতে গিয়ে ঘাম ছুটেছে, এসব বকর বকর করতে করতে দুজনে পা বাড়ালো গেটের দিকে। হাঁটতে হাঁটতে আচমকা তিথি একটু আমতা আমতা করে বলে উঠল, ওই রুশদি, শান ভাইয়া আসলে কেমন রে? রুশদি এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে তিথির দিকে আর চোখে তাকালো, তারপর ঠোঁট উল্টে একটা ভেংচি কেটে বলল, ভাইয়া? তা ভাইয়া থেকে হঠাৎ ছাইয়া বানানোর কোনো ইচ্ছা জেগেছে নাকি রে তোর? তিথি গাল ফুলিয়ে ধমক দিয়ে বলল, ধ্যাত, আমি তোকে সিরিয়াসলি জিজ্ঞেস করছি আর তুই ইয়ার্কি মারিস? রুশদি এবার একটু নরম হয়ে হাসলো। ভাইয়া তো ভালোই, খারাপ হতে যাবে কেন? এখন তুই ঠিক কোন ধরনের ভালোর কথা শুনতে চাচ্ছিস সেটা বল, আমি সেভাবে উত্তরটা সাজাচ্ছি। তিথি এদিক ওদিক তাকিয়ে একটু নিচু স্বরে ফিসফিস করে বলল। উনি আমাকে প্রপোজ করেছেন। শুনে রুশদি মোটেও অবাক হলো না, বরং বেশ আয়েশ করে বলল, তোর সমস্যা কি? প্রেম কর, তারপর বিয়ে কর, ব্যাস। আমরা দুজন দুই যা হয়ে এক বাড়িতে রাজত্ব করব। মজা করছিস রুশদি? হঠাৎ করে কারোর সাথে কি অমনি প্রেম করা যায়? তিথির কণ্ঠে সংশয়। রুশদি এবার বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, প্রেম কি আর বলে কয়ে আসে রে? প্রেম তো হুটহাট জীবনে আসে, আজ তো একটা ঝড়ের মতো, দেখবি উড়ে এসে জুড়ে বসবে তোর মনে, তারপর আর ছাড়ার নামগন্ধ নেই। তিথি তার দিকে তাকিয়ে রইল, তারপর বিড়বিড়িয়ে বলল, তাহলে কি হ্যাঁ বলে দেব? রুশদি একগাল হেসে উৎসাহ দিয়ে বলল। বলে দে, জিতে যাবি। তিথি এবার চোখ কপালে তুলে বলল। তুই কি দালালি করছিস ওর হয়ে? রুশদি ফিক করে হেসে দিয়ে জবাব দিল, আরে না, দালালি না, আমি তো ফ্রিতে ঘটকালি করছি। রাতের নিস্তব্ধতা ভেঙে ঘড়ির কাঁটা 9টার ঘর ছুঁই ছুঁই। ফারাজ বাড়িতে নেই, বাইরে থেকে আসা এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছে। শোবার ঘরের বিছানায় কয়েক কার্টুন চকলেট নিয়ে রীতিমতো রাজ্য জয় করে বসেছে সে। এক এক করে অতি যত্নে চকলেটগুলো দেখছে সে। এতগুলো চকলেট দেখে রুশদির চক্ষু চড়ক গাছ। ফারাজ সাধারণত শেরকে খুব বেশি চকলেট খেতে দেয় না, সেখানে আজ রীতিমতো কার্টুন ভর্তি উপহার। রুশদি কৌতূহল সামলাতে না পেরে বিছানার একপাশে বসলো। একটা চকলেট হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বলল, বাপ রে, এতগুলো চকলেট পাপা কেন দিল হঠাৎ? শের বেশ গর্বের সাথে বুক ফুলিয়ে বলল, পাপা সিঙ্গাপুর থেকে আমার জন্য স্পেশাল এনেছে। হঠাৎ এত চকলেট, কোনো বিশেষ কারণ আছে নাকি? রুশদির কণ্ঠে তখনও সন্দেহের রেশ। শের এবার একটু রহস্যময় হাসি দিয়ে বলল, আসলে আমি পাপার একটা মস্ত বড় কাজ করে দিয়েছি, তো এটা আমার পেমেন্ট। বাবার সাথে আগেই আমার কন্ট্রাক্ট হয়েছিল যে যদি আমি কাজটা ঠিকঠাক করতে পারি তবে পাপা আমাকে এতগুলো চকলেট দিবে। রুশদি এবার আরও অবাক হয়ে বলল, কি এমন কাজ করেছো যার জন্য এত বিশাল উপহার মিলল? শের একটু ভাব ধরে বলল, উমহুম, বলা যাবে না, এটা টপ সিক্রেট। আমাকেও বলা যাবে না? রুশদি একটু আদরে গলায় আবদার করলো। শের সরাসরি নাকচ করে দিয়ে বলল, পাপা বিশেষ করে তোমাকে বলতে একদম বারণ করে দিয়েছে। রুশদি এবার কৃত্রিম গাম্ভীর্য নিয়ে মুখ ভার করলো। শের, ঘটনা তো বেশ সন্দেহজনক। আমাকে বলবে না তুমি? ঠিক আছে, তবে আমি তোমার উপর অনেক রাগ করব। রুশদির রাগ দেখে শের একটু ভড়কে গেল। এদিক ওদিক তাকিয়ে আশ্বস্ত হয়ে সে বলল, উফ বাবা, বলছি, কিন্তু খবরদার পাপাকে কিন্তু বলবে না যে আমি তোমাকে বলেছি, প্রমিস। রুশদি তড়িঘড়ি করে সায় দিল। ওকে, প্রমিস। এবার বলো। শের এবার অতি সন্তর্পণে রুশদির একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বলো তো তোমাদের বিয়ের ঘটক কে? রুশদি ভ্রুকুচকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে বলল। কে? শের নিজের ছোট্ট বুকটা ফুলিয়ে বেশ গর্বের সাথে বলল, আমি। তুমি? কিন্তু কিভাবে?
রোজদির বিস্ময় যেন কাটছেই না। সে এবার একটু ভাব নিয়ে মাথা নাড়ল। উফ, ওটা বলা যাবে না। রোজদি নাছোড়বান্দা। সে শেরের গাল টেনে দিয়ে আদুরে গলায় বলল, লক্ষ্মী সোনা আমার, বলো না কি হয়েছিল। না না, একদম বলবো না। শের চকলেটের কার্টুন নিয়ে ব্যস্ত হয়ে পড়ার ভান করল। আরে বলো না শের, আমি কি কাউকে বলবো নাকি? শের এবার চকলেট ছেড়ে একটু নড়ে চড়ে বসলো। রোজদির চোখের দিকে তাকিয়ে রহস্যময় গলায় জিজ্ঞেস করলো, আমাদের প্রথম দেখার কথা মনে আছে তোমার? রোজদি একটু ভেবে বলল। কেন, ওই যে রেস্টুরেন্টে? শের হো হো করে হেসে উঠল, যেন রোজদি খুব বড় কোনো ভুল করেছে। আরে না, তুমি তো দেখছি সব ভুলে যাও। ওই যে ওই পচা ভাইয়াটা, কি যেন নাম তার, তোমার ক্লাসমেট। শের কপালে হাত দিয়ে জোর করে মনে করার চেষ্টা করলো, তারপর উজ্জ্বল মুখে বলল, ফাহাদ, মনে পড়েছে। ওই পচা ভাইয়াটা যখন ক্যান্টিনে তোমাকে ডিস্টার্ব করছিল, তুমি আমাকে দেখিয়ে বলেছিলে না যে আমি তোমার ছেলে, মনে আছে? রোজদি স্মৃতি হাতড়ে অবাক হয়ে বলল। ওটা তুমি ছিলে নাকি? হুম। শের মাথা নাড়িয়ে সায় দিল। ও, আমার তো একদম খেয়াল নেই। তারপর কি হলো বলো? রোজদি এবার বেশ উৎসুক হয়ে উঠল। শের এবার একটু গম্ভীর হয়ে বলল, তারপর আর বলা যাবে না। তোমাকে বললে পাপা আমাকে বকুনি দিবে। ইটস টপ সিক্রেট। রোজদি তাকে আশ্বস্ত করে বলল। আরে আমি কি তোমার পাপাকে বলে দিব নাকি? বলো না আমাকে। শের এবার এদিক ওদিক তাকিয়ে নিল, যেন ঘরের দেয়ালেরও কান আছে। তারপর রোজদির একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পাপা লাইকড ইউ ফ্রম বিফোর। হি হায়ার্ড মি অ্যাজ আ ম্যাচমেকার টু অ্যারেঞ্জ হিজ ম্যারেজ উইথ ইউ। এই ব্রিটিশের ভাষায় ভুলটুল থাকলে বলে দিও, আমি বাঙালি, ব্রিটিশ নই। শেরের মুখে এমন তুখোড় সত্য শুনে রোজদি যেন পাথর হয়ে গেল। ওয়াশরুমের দরজা খোলার শব্দ হতেই একরাশ আর্দ্রতা আর সাবানের মৃদু সুবাস নিয়ে বেরিয়ে এলো ফারাজ। হাতের টাওয়ালটা দিয়ে বিনিষ্ঠ মনে মুখ মুছছিল সে, কিন্তু বের হওয়া মাত্রই এক ঝড়ো হাওয়ার মুখোমুখি হতে হলো তাকে। দরজার সিটকিনিটা ঠিকঠাক লাগানোর ফুরসতও দিল না রুশদি। আগলে দাঁড়ালো পথ, অধৈর্য কণ্ঠে আবদার ছুড়ে দিল, আপনার ফোনটা দিন তো। হঠাৎ এমন অতর্কিত হানা আর অদ্ভুত দাবিতে ফারাজ কিছুটা অপ্রস্তুত হলো বটে। টাওয়ালের আড়াল থেকে ভ্রুকুচকে সে অবাক চোখে রুশদির অস্থিরতা মেপে নিল। তারপর খানিকটা বিরক্ত মেশানো শান্ত স্বরে জবাব দিল, আমি কি ফোন নিয়ে ওয়াশরুমে ঢুকেছিলাম? ওটা তো ওখানেই চার্জে আছে, তোমার দরকার হলে নিয়ে নাও। অনুমতি পাওয়া মাত্রই রুশদি যেন এক মুহূর্ত নষ্ট করতে চাইল না। দ্রুত পায়ে সে এগিয়ে গেল বেডসাইড টেবিলের দিকে। ফারাজ আর চোখে তার এই হন্তদন্ত ভাব লক্ষ্য করছিল। আসলে রুশদির মনের ভেতর তখন এক তোলপাড় করা সমুদ্রের ঢেউ বইছে। একটু আগে শেরের মুখে শোনা সে অবিশ্বাস্য সত্যটা তার মগজে হাতুড়ি পেটাচ্ছিল। ফারাজ তাকে আগে থেকে পছন্দ করত, কথাটা বিশ্বাস করতে গিয়েও যেন বারবার হোঁচট খাচ্ছিল রুশদি। কিন্তু শেরের স্বভাব তো তার জানা, পিচ্চিটা মজার ছলেও কখনো মিথ্যা কথা বলে না। তবে ফারাজের মতো মানুষ, যার সাথে প্রথম দেখাতেই তিক্ত ঝগড়ায় মেতেছিল, সে কিভাবে তাকে মনের গহীনে যত্ন করে পুষে রাখতে পারে? এই অমীমাংসিত রহস্যের জট খুলতে রুশদি যেন মরিয়া হয়ে উঠেছিল। যখন শের তাকে কানে কানে বলল, বিশ্বাস না হলে তুমি পাপার ফোন চেক করতে পারো। পাপার ফোনে তোমার অনেকগুলো ফটো আছে। ফোনটা হাতে নিতেই যেন সময় থমকে গেল। চার্জার থেকে ফোনটা বিচ্ছিন্ন করতেই লক স্ক্রিনের আলোয় ফুটে উঠল এক কিশোরীর অমলিন হাসি মাখা মুখ। কলেজ ড্রেস পরা সেই হাস্যোজ্জ্বল মেয়েটি আর কেউ নয়, স্বয়ং রুশদি। নিজের সেই পুরনো অবয়বকে ফারাজের ফোনের ওয়ালপেপারে দেখে রুশদির যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। ডাগর ডাগর চোখ দুটো বিস্ময় স্থির হয়ে রইল সেই স্ক্রিনের উপর। ছবিটা দেখে যতদূর মনে পড়ছে, ছবিটা কলেজের নবীন
বরণের, কিন্তু তাদের তো নবীন বরণের বেশ কিছুদিন পরে দেখা হয়েছিল। ভেতরের অস্থিরতা আর কৌতূহল এবার সীমা ছাড়িয়ে গেল। ফারাজ তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখছিল আর আলতো করে চুল মুছছিল। রুশদি হনহনিয়ে তার পেছনে গিয়ে দাঁড়ালো, কাঁপা কাঁপা হাতে ফোনের স্ক্রিনটা ফারাজের চোখের সামনে তুলে ধরে প্রায় রুদ্ধস্বরে প্রশ্ন করল, এটা কি? এই ছবি আপনার কাছে এলো কি করে? ড্রেসিং টেবিলের আয়নায় তখন জোড়া প্রতিবম্ব, এক পাশে বিমূর রুশদি, অন্য পাশে নির্বিকার ফারাজ। ফারাজ শান্ত হাতে টাওয়ালটা গুছিয়ে রাখলো, পেছন ফিরে খুব সহজ গলায় সে শুধু বলল, খুব চেনা লাগছে না? ওটা তোমারই ছবি? রুশদির বুকের ভেতর তখন প্রশ্ন ভরা ডানা ঝাপটাচ্ছে। সে প্রায় রুদ্ধশ্বাসে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, আপনার কাছে এই ছবি এলো কোথা থেকে? এটা তো এবার নবীন বরণের সময়কার, অথচ আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল তারও প্রায় 1 মাস পরে। ফারাজের ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। সে তেজটা চোখে তাকিয়ে রসিকতার সুরে বলল, আসমান থেকে টুপ করে কোলে এসে পড়েছে আর কি। রুশদির ধৈর্য যেন এবার বাদ মানল না। চোখের মণি দুটো রাগে আর বিস্ময়ে বড় বড় করে সে চিবিয়ে চিবিয়ে বলল, আমি আপনার সাথে একদমই ঠাট্টা করার মেজাজে নেই ফারাজ। সোজা সাপটা উত্তর দিন, শের যা বলেছে তা কি সত্যি? আপনি কি সত্যি আমাকে আগে থেকেই চিনতেন? ফারাজ এবার আর সেই প্রশ্নের সরাসরি উত্তর দিল না, পাশ কাটিয়ে যাওয়ার উপক্রম করে অবহেলার সুরে বলল, শের যা বলেছে সেটা শেরকেই জিজ্ঞাসা করো, আমার কাছে কেন? আমি আপনাকে প্রশ্ন করেছি, জবাবটা আপনার থেকেই চাই। রুশদির কণ্ঠস্বরে জেদ আর আরতির এক অদ্ভুত সংমিশ্রণ। ফারাজ এবার কিছুটা তাড়ামো করে ঘাড় নাড়িয়ে বললে দিল, আমি উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না। কিন্তু আমি প্রয়োজন বোধ করছি। রুশদির গলার স্বর এবার সপ্তমে চলল। ফারাজ তখনও অবিচল। সেটা আমার দেখার বিষয় নয়। যেই ফারাজ তাকে এড়িয়ে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, রুশদি যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। উত্তেজনার এক চরম মুহূর্তে সে খপ করে খামচে ধরল ফারাজের টি শার্টের কলার। শরীরের সমস্ত শক্তি দিয়ে ফারাজকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে দিল সে। উচ্চতায় ফারাজের ধারের কাছেও নয় সে, তাই জেদ বজায় রাখতে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে নিজেকে বেশ কিছুটা উঁচুতে তুলে ধরল রুশদি। তার নাকের ডগায় তখন রাগের লাল আভা, কপালে বিন্দু বিন্দু ঘাম আর চোখে এক আকাশ সমান কৌতূহল ও তেজ। ফারাজের চোখের গভীর সমুদ্রের দিকে তাকিয়ে সে আবার হুঙ্কার ছাড়ল, আমার প্রশ্নের উত্তর দিয়ে তবেই যাবেন। ফারাজ তার এই রূপে অবাক হলেও মুখে তা প্রকাশ করল না, বরং বিদ্রূপের এক অদ্ভুত শীতলতায় সে একবার রুশদির পায়ের আঙ্গুলের দিকে তাকালো, যেখানে রুশদি ভারসাম্য বজায় রাখার প্রাণপণ চেষ্টা করছে। তারপর তার মুখমণ্ডলে দৃষ্টি স্থির করে ব্যঙ্গ ভরা সুরে বলল, আঙ্গুলের উপর ওভাবে কসরত না করে বরং একটা টুল নিয়ে এসো, খামোখা আঙ্গুলগুলো ভেঙে যাবে তোমার। গলার শর্ত বেশ উঁচুতে তুলেছ, অথচ নিজেকে উঁচু করতে এখন আঙ্গুলের উপরে ভর দিতে হচ্ছে। ব্যাপারটা বড্ড বেমানা লাগছে না? রুশদি মুহূর্তের জন্য থমকালো। শরীরের ভারসাম্য বজায় রাখতে আঙ্গুলের ডগায় টান পড়ল তার, কিন্তু জেদ দমল না। ফারাজের বিদ্রূপ তাকে দমাতে তো পারল না। সে আগের মতোই তেজদীপ্ত কণ্ঠে পুনরাবৃত্তি করল, আমার চোখের দিকে তাকিয়ে বলুন, আপনি কি সত্যি আমাকে আগে থেকেই পছন্দ করতেন? ফারাজ এবার তার দু চোখে গভীর এক দৃষ্টি রাখল। সে দৃষ্টির তল পাওয়া যায়। সে নির্বিকার ভঙ্গিতে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তাতে কি তোমার খুব সমস্যা হচ্ছে? সমস্যা নয়, কনফিউশন হচ্ছে। আর আমি ধোঁয়াশার মধ্যে বাস করতে পারি না। তাহলে সেই ধোঁয়াশা নিজেই কাটিয়ে নাও। এখন ছাড়ো, আমাকে যেতে দাও। ফারাজ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। রুশদি এবার রাগে ফুঁসে উঠল। টি শার্টের কলারটা আরো শক্ত করে চেপে ধরে বলল, আপনি কিন্তু আমাকে ভীষণ রাগাচ্ছেন। ভুলে যাবেন না, আমি কিন্তু মোটেও খুব একটা ভদ্র কিংবা ধৈর্যশীল মেয়ে নই। আমার ব্যবহারের কতটা খারাপ আপনার জানা নেই। যেটা জিজ্ঞেস করেছি সেটা সোজাসুজি উত্তর দিন। ফারাজ আবার এক চিলতে বাঁকা হাসি হাসলো, শান্ত গলায় মনে করিয়ে দিল, নিজের চেয়ে বয়সে 10 বছরের বড় একটা লোকের কলার চেপে ধরে এইভাবে চিৎকার করতে তোমার লজ্জা লাগছে না? রুশদি এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল, নিজের চেয়ে 10 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করতে যদি আপনার লজ্জা না লাগে, তবে আমার কেন লাগবে? তারামু ছেড়ে জবাবটা দিন। ফারাজ এবার শক্ত হলো, পাথরের মতো কঠিন স্বরে বলল, দিব না, যা করার করে নাও।
সোজা আঙ্গুলে যে ঘি উঠবে না সেটা বুঝতে রুশদির আর বাকি রইল না। সে ঝট করে ফারাজের কলার ছেড়ে দিল, এক পা পিছিয়ে গিয়ে হাত দুটো বুকের উপর আড়াআড়ি করে বাঁধল, চোখের মনি সরু করে একটা খোঁচা মেরে বলল, তা তো দেবেনি। নিজের প্রথম ভালোবাসাকেই যেখানে আজ ভুলতে পারেননি, সেখানে আমাকে আবার পছন্দ করেছেন। বুঝতে হবে তো আপনার ক্যারেক্টারে গ্যাস্ট্রিক আছে। কথাটা ফারাজের গায়ে লাগলো। সে পাশ কাটিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু ক্যারেক্টারে গ্যাস্ট্রিক শব্দ দুটো শুনেই তার পায়ের তলা যেন থমকে গেল। এক ঝটকায় পেছনে ফিরে রুশদির মুখোমুখি দাঁড়ালো সে, চোয়াল শক্ত করে বলল। হোয়াট ডু ইউ মিন বাই ক্যারেক্টার গ্যাস্ট্রিক? রুশদি অবহেলার ভঙ্গিতে কাঁধ নাচালো, মুখটা অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলল। আপনি যা বুঝেছেন ঠিক সেটাই। ফারাজ এবার সত্যিই দমে গেল কিনা বোঝা গেল না, তবে তার স্বরে এবার কিছুটা নমনীয়তা এলো। সে রুশদির জেদ দেখে ক্লান্ত স্বরে বলল। ঠিক আছে, বলো তোমার আর কি কি প্রশ্ন আছে? কিন্তু রুশদিও তো সেই ঘুণে ধরা জেদেরই অংশ। সে একবার বিজয়িনীর হাসি হেসে বলল। না, এখন আর আমি কিচ্ছু বলবো না। আমার আর জানার কোনো আগ্রহ নেই। ফারাজ এবার বিরক্ত হয়ে বলল। এখন আবার আমার সাথে তেরামো শুরু করলে? রুশদি ঘাড় বাঁকিয়ে তেজি স্বরে জবাব দিল। হ্যাঁ করছি তো, আপনার মতো লোকের সাথে এমনটাই সাজে। ফ্ল্যাশব্যাক। কলেজে ফারাজের পা পড়ে খুব কম, বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ছাড়া তাকে এভাবে দেখা যায় না, কিন্তু আজ বাধ্য হয়ে আসতে হলো। আজকের প্রোগ্রামে শেহজাদ খানের আসার কথা ছিল কলেজে, কিন্তু আসতে পারবে না বলে ফারাজকে পাঠিয়েছে। প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে। প্রখর রোদের তাপে চারপাশটা যেন তপ্ত কড়াইয়ের মতো হয়ে আছে। সেই রোদে প্রথম সারির সোফায় বসে প্রিন্সিপালের দীর্ঘ ভাষণ আর বিশেষ গুণে এবং অতিথির তকমা সইতে সইতে ফারাজ ক্লান্ত। কলেজের অধ্যক্ষ তাকে মঞ্চে উঠে দুকলি বলার জন্য বারবার অনুরোধ করলেও সে স্রেফ মৃদু হেসে প্রত্যাখ্যান করেছে। কাঠফাটা দুপুরের এই ধকল তার সহ্য হচ্ছিল না, তার উপর পরনে কালো স্যুট যা গরমকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। সাথে থাকা শেরের অবস্থাও খারাপ। মধ্যভোজনের বিরতি শুরু হতেই প্রিন্সিপাল তাদের আপ্যায়নের জন্য মিটিং রুমে নিয়ে গেলেন। ফারাজ তেমন কিছু খেলো না, শুধু কয়েক টুকরো ফল আর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল হাতে নিয়ে বেরিয়ে এলো করিডোরে। দোতলার নির্জন করিডোরের রেলিংয়ে 2 হাত ঠেকিয়ে সে একটু ঝুঁকে দাঁড়ালো। নিচে তখন নবীন বরণের উন্মাদনা। কনসার্টের তালে তালে একদল ছেলে মেয়ে হই হুল্লোড় করছে, কেউ বা বন্ধুর সাথে খুনসুটিতে মত্ত। শীতল পানীয়তে এক চুমুক বসিয়ে উদাস চোখে ফারাজ নিচে তাকালো, আর ঠিক সেই মুহূর্তেই যেন জগতের সব কোলাহল থমকে গেল তার কাছে। ভিড়ের এক কোণে ঘাসের উপর বসে থাকা শ্বেত শুভ্র এক কিশোরীর উপর তার দৃষ্টি আটকে গেল। মেয়েটির পাশে বসা বান্ধবীটি কানে কানে কি একটা বলতে এসে খিলখিল করে হেসে উঠল। সেই হাসি যেন কোনো দক্ষ শিল্পীর নিপুণ হাতে আঁকা শ্রেষ্ঠ এক ক্যানভাস। হাসির তোড়ে মেয়েটির চোখের কোণ কুঁচকে যাচ্ছে, যেন মুক্ত ঝরছে তার অধর থেকে। সে এক পশলা বৃষ্টির মতো স্নিগ্ধ হাসি, যা মরুভূমির বুকেও হাহাকার জাগাতে পারে। সেই হাসির দমকা হাওয়ায় ফারাজের ভেতরকার পাথর চাপা আবেগগুলো যেন আচমকা নড়ে চড়ে বসল। সাদা কলেজ ড্রেস আর শুভ্র হিজাবে আবৃত মেয়েটি যেন শরতের মেঘে ঢাকা এক টুকরো চাঁদ। ফারাজ কয়েক সেকেন্ডের ভেতর তার নয়নপল্লব থেকে পায়ের নখ অবধি মেপে নিল। কিশোরী বয়সের সেই চপলতার স্নিগ্ধতা তাকে মুহূর্তে আচ্ছন্ন করে ফেলল। লোকে বলে ভালোবাসা জন্মাতে বছরের পর বছর লাগে, কিন্তু প্রেমে পড়তে লাগে মাত্র এক পলক। মানুষ হয়তো আগের রূপের মোহে পড়ে, মায়াবী হাসির মোহে পড়ে, কিংবা ওই ডাগর চোখের মায়ায়। ফারাজের ক্ষেত্রেও হয়তো তাই হলো। তার চোখের কোণে লেগে গেল নেশার এক হালকা আস্তরণ। বসন্তের বাতাস তখন তার চুলে বিলি কেটে যাচ্ছিল। পরিবেশটা এক নিমিষে বিষাদ কাটিয়ে কাব্যিক হয়ে উঠল। ফারাজ তাকিয়ে রইল, চোখের পাতা ফেলার সাহসও হলো না তার। মনে হলো এই বুঝি পলক ফেলতেই মেয়েটি হাওয়ায় বিলীন হয়ে যাবে। এক অজানা আকর্ষণ আর প্রেমের ব্যাকুলতা নিয়ে ফারাজ তার দৃষ্টির নোঙ্গর ফেলল সেই কিশোরীর হাসি মাখা মুখে। মানুষ কি তবে সত্যি এতখানি মোহনীয় হতে পারে? ফারাজ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সেই শুভ্র বসনা কিশোরীর দিকে।
ক্ষণিকের জন্য তার মনে হলো এ যেন কোনো রক্ত মাংসের মানবীয় নয়, বরং স্বর্গচ্যুত কোনো পরী ভুল করে মর্তের এই ধুলোবালি মাখার শহরে এসে ঠাঁই নিয়েছে। তাকে কোনো পার্থিব উপমায় বাঁধতে গিয়েও ফারাজ বারবার থমকে যাচ্ছিল। হৃৎপিণ্ডের ভেতর এক অজানা কম্পন অনুভব করলো সে। মেয়েটিকে আরও কাছ থেকে দেখার, তার হাসির রেশটুকু নিজের ভেতর আজীবনের মতো গেঁথে নেওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা ফারাজকে পেয়ে বসল। অস্থির হাতে পকেট থেকে নিজের স্যামসাং গ্যালাক্সি ফোনটা বের করলো সে। ক্যামেরা লেন্সের উপরে বন্দী হলো সেই অপরূপা। দূরত্ব অনেকটা থাকলেও ফোনের আধুনিক লেন্সের জুম করার দক্ষতায় মেয়েটির মুখচ্ছবি স্ক্রিনে ভেসে উঠল জীবন্ত এক ছবির মতো। ফারাজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ডিজিটাল ক্যানভাসের দিকে। মেয়েটির হাসিতে তখনও সেই অমলিন চপলতা, আক্কেল দাঁত উকি দেওয়া সেই অকৃত্রিম খিলখিল হাসি যেন ফারাজের বুকের সবটুকু দখল করে নিতে চাইল। এত মায়াবী হাসির দেখা সে আগে কখনো পায়নি। কিন্তু পরক্ষণেই এক অদ্ভুত আধার নেমে এলো ফারাজের মনের কোঠরে। এক তীক্ষ্ণ অধিকার বোধ আর দুর্বোধ্য হিংসা আর হৃৎপিণ্ডকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল। এই যে স্নিগ্ধতা, এই যে মায়াবী আলোর বিচ্ছুরণ, তা তো আজ এই মাঠের শত শত মানুষ দেখছে। তার মতো আরও কত চোখ হয়তো এখন মেয়েটির উপর নিবদ্ধ, কত কিশোর মন হয়তো মনে মনে তাকে নিয়ে কাব্য বুনছে। এই ভাবনাটাই ফারাজকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে লাগলো। কেনই অকারণ ঈর্ষা, কেনই অপরিচিতার উপর এমন তীব্র অধিকারের দাবি? এই প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর ফারাজের জানা ছিল না। তবু এক অদ্ভুত ঘোরের মধ্যে সে হারিয়ে গেল নিজেরই করা এক গোলক ধাঁধায়। বাইরের কোলাহল, রোদের প্রখরতা কিংবা শেরের উপস্থিতি সবই যেন তার কাছে তখন তুচ্ছ হয়ে গেছে। ফারাজ শুধু নিমগ্ন হয়ে রইল ফোনের স্ক্রিনে ধরা দেওয়া সেই অপার্থিব কিশোরীর মায়াবী হাসির দিকে। সেদিন রাতটা অন্য দিনের মতোই ছিল, অথচ ফারাজের দু চোখে ঘুমের কোনো রেশ ছিল না। বইয়ের পাতায় কিংবা সেলুলয়েডের ফিতায় এতদিন কতই না পড়েছে সে। মানুষ প্রেমে পড়লে নাকি আকাশের চাঁদটাও বড় দেখায়। রুগ্ন পৃথিবীর সবটুকু সৌন্দর্য তখন ওই একজনের মাঝেই উকি দেয়। রাত জেগে কারো কথা ভাবতে ভালো লাগা, তপ্ত রোদে পুড়ে কারো অপেক্ষায় প্রহর গোনা, কিংবা অঝোর বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে প্রিয় মুক্তি দেখার যে অদ্ভুত উন্মাদনা, তা ফারাজের কাছে এতদিন ছিল স্রেফ অলীক কল্পনা। কিন্তু আজ রাতের প্রতিটি মুহূর্ত যেন তাকে সেই নতুন এক ব্যাকুলতার সাথে পরিচয় করিয়ে দিল। সারা রাত বিছানায় ছটফট করে কাটালো সে। ভোরের আলো ফুটতেই তার ব্যস্ততা শুরু হলো। অনেক দিন পর শেরিকে স্কুলে পৌঁছে দেওয়ার নাম করে সে গিয়ে দাঁড়ালো এসকে ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গেটে। তার মূল উদ্দেশ্য সে নয়, বরং সেই অচেনা কিশোরীর একটা খোঁজ পাওয়া। গতকালকের পর থেকে ফারাজের জগৎটা কেবল ওই হাসি মুখে সীমাবদ্ধ হয়ে গেছে। সে তার ক্লাসে চলে গেল, কিন্তু ফারাজ ফিরল না। কোনো রূপালী পর্দার নায়কের মতো ধুলোবালি মেখে মাঝ দুপুরে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে রইল না ঠিকই, তবে নিজের এসি বন্ধি গাড়ির ভেতর বসেই তার উৎসুক নজর গেটের দিকে নিবদ্ধ রাখল। কলেজের এইচএসসি ক্যান্ডিডেটদের ভালো ছাত্রীদের তালিকায় মেয়েটির নাম আছে, এইটুকু তথ্যের উপর ভিত্তি করে ফারাজের এই প্রহর গোনা। গতকাল রাতে নিজের মোবাইলে জুম করে তোলা সেই ছবিটি এসে কতবার দেখেছে, তার হিসেব স্বয়ং বিধাতা ছাড়া আর কেউ জানে না। এক অদ্ভুত অস্থিরতা আর আকাঙ্ক্ষার আগুন তার ভেতরে টকবক করে ফুটছে। এমন উন্মাদনা তো ফারাজের 29 বছরের জীবনে আগে কখনোই হানা দেয়নি। তবে আজ কেন? প্রেমে পড়লে বুঝি মানুষ সময়ের হিসাব ভুলে যায় তার জীবনের আভিজাত্য কিংবা গাম্ভীর্য? তাই তো রোদের কড়া তেজ যখন বাইরের পিচ ঢালা রাস্তাকে পোড়াচ্ছে, ফারাজ তখন 5-5টি ঘন্টা অসীম ধৈর্য নিয়ে গাড়িতে বসে রইল। তার সমস্ত সত্তা কেবল একবার সেই অপরিচিতার মুখোমুখি হতে চায়, যে মেয়েটি না জেনেই ফারাজের হৃৎপিণ্ডের স্পন্দন চুরি করে নিয়েছে। ততক্ষণে সেই মায়াবী কিশোরীর আদ্যপান্ত ফারাজের নখদর্পণে। রুমাইশা হক রুশদি, বয়স
বয়স মাত্র 19। বাবা আনাস হক। আনাস হকের নামটা কানে আসতে ফারাজের ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। মেয়েটিকে না চিনলেও তার জন্মদাতাকে ফারাজ খুব ভালো করেই চেনে। কলেজের ছুটি হতেই গেট দিয়ে ছাত্রছাত্রীদের ঢল নামলো, হই হুল্লোড় আর চঞ্চল পায়ের শব্দে চারপাশ মুখর। কিন্তু ফারাজের নির্দেশে তার দুজন ব্যক্তিগত দেহরক্ষী আগে থেকেই পাহারায় ছিল। ভিড় কিছুটা পাতলা হতেই ফারাজ দেখল দুটো বিশাল দেহী কালো স্যুট পরা লোকের সামনে দাঁড়িয়ে রীতিমতো রণচণ্ডী মূর্তি ধারণ করেছে রুশদি। ছোট্ট মেয়েটা কি অকুত ভয়, আঙ্গুল উঁচিয়ে বুক চিতিয়ে লোক দুটোর সাথে সমানে তর্ক করে যাচ্ছে সে। গাড়ির এসির হিমেল হাওয়ায় বসে ফারাজ মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখল। লোকগুলোকে সে নিজেই হুকুম দিয়েছিল যেন রুশদিকে কিছুক্ষণ আটকে রাখা হয়, কোনো ক্ষতি করার জন্য নয়, বরং কেবল নিজের তৃষ্ণার্ত চোখ দুটোকে শান্ত করার জন্য। ওইটুকুন একটা মেয়ে, অথচ তার তেজি ভঙ্গি আর সাহসের বহর দেখে ফারাজ মনে মনে হাসল। রুশদির এই ঝগড়াটে রূপটাও যেন তার কাছে এক অদ্ভুত অলংকার মনে হলো। ফারাজ বিড়বিড় করে বলল, বাপ রে, এ তো রীতিমতো আগ্নেয়গিরি। ফারাজ ফোন করে গার্ডদের সরে যাওয়ার নির্দেশ দিতেই তারা পথ ছেড়ে দিল। রুশদি গটগট করে গাল ফুলিয়ে নিজের পথে হাঁটা শুরু করলো। তাকে যেতে দেখে ফারাজ নিজের কপালে একটা হালকা থাপ্পড় মেরে আপন মনেই হেসে উঠল। তার মতো একজন মানুষ শেষমেশ কিনা এই একরত্তি পুচকিমের প্রেমে পড়ে নাস্তানো বোধ হচ্ছে। নিজেকেই নিজে শাসন করার স্বরে ফারাজ বলল, ছি ছি ফারাজ, তোর মেন্টালিটি কি দিন দিন এতই নিচে নেমে গেল? শেষে এই কচি খুকির প্রেমে পড়লি? তুই তো দেখছি একদম শেষ। নিজের উপর এমন বিদ্রুপ করে সে সশব্দে হেসে উঠল। রুশদি তখন অনেকটা দূরে চলে গেছে, তার উড়ন্ত হিজাবের প্রান্তটুকু কেবল দেখা যাচ্ছে। ফারাজ এক অদ্ভুত ঘোরের মধ্যে ডুবে গিয়ে গাড়ির স্টিয়ারিংয়ে তালের ঝংকার তুলে গুনগুন করে গেয়ে উঠল, অল্প না বয়সের সখী না সেরি, আমার মনটা কেন করলি চুরি, সত্য কইরা বল না সেরি গো, কোন জেলায় বাড়ি। সেই দুপুরে রোদের প্রখরতা ছাপিয়ে ফারাজের মনে তখন বসন্তের দক্ষিণা বাতাস বইছে। সে জানতো না এই চুরির দায় মেটাতে তাকে একদিন নিজের সমস্ত হৃদয়টাই ওই অবাধ্য মেয়েটির নামে লিখে দিতে হবে। মন আর চোখ দুটোকেই যখন মেয়েটা হরণ করে নিয়েছে, তখন তাকে নিজের করে পাওয়া ছাড়া ফারাজের আর কোনো গতি নেই। ফারাজের মনে এক অদ্ভুত জেদ দানা বাঁধল। এমন এক অধিকার যেখানে অন্য কারোর ছায়াটুকুও পড়বে না, তার রাজত্বে কেবল ওই চঞ্চল মেয়েটির বিচরণ হবে। কিন্তু সমস্যা হলো পরিবারকে নিয়ে। আগের বিয়েতে তার কোনো দোষ ছিল না ঠিকই, তবে নতুন করে বিয়ের পিঁড়িতে বসার খায়েশ বা নিজের পছন্দের কথা বলতে গিয়ে ফারাজের যেন কেমন একটা অস্বস্তি বিঁধল। নিজের মুখে এসব বলা তার পক্ষে সম্ভব নয়, তাই দাবার গুটি হিসেবে সে বেছে নিল নিজের কলিজার টুকরো শেহরাজ খান শেরকে। রাতের ঢাকা শহরের ব্যস্ততা মারিয়ে বাইকে করে ছেলেকে নিয়ে সে বেরিয়ে পড়ল এক অজানা উদ্দেশ্যে। শেষমেশ বাইক থামলো মাওয়াঘাটে, পদ্মার পাড়ে। চারিদিকে রাতের শীতল হাওয়া আর পানির কল্লোধ্বনি এক অপার্থিব পরিবেশ তৈরি করেছে। দূরে মানুষের আনাগোনা, কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ বা গল্পে মত্ত। ফারাজ বাইকের সাথে হেলান দিয়ে হাত দুটো বুকের উপর আড়াআড়ি করে দাঁড়ালো। সে তখন বেশ তৃপ্তি করে আইসক্রিম চাটছে। পদ্মার জলের দিকে তাকিয়ে ফারাজ খুব নিচু স্বরে ডাকলো, শের। ইয়েস পাপা। শের আইসক্রিম থেকে মুখ না তুলেই জবাব দিল। তোমার কি একটা মা লাগবে? শেরের হাসি খুশি মুখটা মুহূর্তেই যেন মেঘলা হয়ে গেল। সে বিষণ্ণ সুরে বলল, লাগতো, কিন্তু তুমি তো সেদিন বললে আমার কোনো মায়ের দরকার নেই। তুমি তো আমার মা, তুমিই বাবা। ফারাজ এবার একটু ঝুঁকে ছেলের চোখে চোখ রেখে বলল, সেটা তখন বলেছিলাম, এখন যদি বলি সত্যি তোমার একজন মা লাগবে তবে? শেরের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। লাগবে। আমারও খুব ইচ্ছে করে কাউকে মম বলে ডাকতে। ইচ্ছে করে মম আমাকে জড়িয়ে ধরে আদর করুক। ফারাজ আর দেরি করলো না, পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে রাখা সেই ছবিটা শেরের চোখের সামনে ধরল। দেখো তো এই মেয়েটাকে তোমার মম হিসেবে কেমন লাগে? ছবিটা দেখা মাত্রই শের চিৎকার করে উঠল, আরে এই আপুটাকে তো আমি চিনি। সেই দিন আমাদের কলেজে করিডোরে দেখা হয়েছিল। মম হিসেবে পছন্দ হয়েছে তো?
ফারাজের কণ্ঠে চাপা উত্তেজনা। শের খিলখিল করে হেসে উঠল। খুব পছন্দ। জানো পাপা, সেই দিন একটা ভাইয়াকে মিথ্যে করে রাগানোর জন্য তিনি বলেছিলেন আমি নাকি উনার ছেলে। হি হি হি, দেখো সত্যিই তাই হয়ে যাচ্ছে। ফারাজ এবার আসল চালে এলো। সে শেরের কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, তাহলে একটা কাজ করতে হবে, এই আপুটাকে সরি তোমার হবু মমকে আমার বউ হতে সাহায্য করতে হবে তোমাকে। যদি পারো তবে সিঙ্গাপুর থেকে 10 কার্টন চকলেট এনে দেবো তোমাকে। আর মনে রেখো, এই ডিল আমাদের দুজনের গোপন থাকবে। আমি যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবে, মনে থাকবে? ডিল ডান? শের মহা আনন্দে বাবার বাড়ানো হাতে হাত মেলালো। হ্যান্ডশেক করে চপল ভঙ্গিতে বলল, ডান পাপা। যদিও মোহামের লোভে আমি তা ফ্রিতেই করে দিতাম। ডান ডান, একদম ডান।